প্রণয়ের ঘোর রাত, লেখক আরাফাত আদনান সামি, পর্ব ৪। দুপুর প্রায় ১টা। চৌধুরী বাড়ির অন্দরমহল ছাপিয়ে রান্নাঘর থেকে ভেসে আসতে রকমারি পদের সুমধুর ঘ্রাণ। ক্ষুধার্ত দুপুরে সেই জিভে জল আনা সুবাস যেন মনকে আরো ব্যাকুল করে তুলছে। রান্নাঘরে আজ এক উৎসবমুখর পরিবেশ। দুই চা মাহিমা চৌধুরী ও সায়রা চৌধুরী খুন্তি আর কড়াইয়ে ঝনঝনানির মাঝে ব্যস্ত হয়ে উঠেছেন দুপুরের আহার প্রস্তুতে। রান্নার ব্যস্ততার মাঝেই সায়রা চৌধুরী কপাল থেকে ঘাম মুছে বললেন, ভাবি, যে পদগুলো রান্না হয়ে গেছে সেগুলো কি আমি ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে আসব? মাহিমা চৌধুরী মশলার হাঁড়িতে নাড়া দিতে দিতে উত্তর দিলেন, আচ্ছা যা, তবে সাবধানে রাখিস। সায়রা চৌধুরী পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালেন, একটু নিচু স্বরে বললেন, ভাবি, একটা কথা জানার ছিল। কি কথা? মাহিমা চৌধুরী চোখ তুলে তাকালেন। বড় ভাই আর রোহিতের আব্বু কোথায় গেছেন? সকাল থেকে তো কাউকে দেখছি না। জরুরি কোনো কাজে বেরিয়েছেন নাকি? মাহিমা চৌধুরী ঘাড় নাড়িয়ে বললেন, হ্যাঁ, ওরা তো সকালে নাস্তা সেরে বেরিয়ে গেছে। আমাকে বলে গেল আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, ফিরতে দেরি হতে পারে। ও তাই বলো? আমি শুধু শুধু চিন্তা করছিলাম, তা ভাবি কৌশিক কোথায়? ওকে তো সকাল থেকে একবারও দেখলাম না। ছেলের কথা শুনে মাহিমার স্বরে খানিকটা বিরক্তি ফুটে উঠল। বললেন, কোথায় আর থাকবে, ঘরে খিল দিয়ে হয়তো এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ছেলেটা সকাল থেকে এখনো দানা পানি কিছু মুখে দেয়নি। ঠিক সেই মুহূর্তেই চপল পায়ে রান্নাঘরে ঢুকলো তিয়াশা। তার ডাগর চোখে খাবারের প্রতি অদম্য লোভ যেন আর লুকানো যাচ্ছে না। খুশিতে ডগমগ হয়ে সে বলে উঠল, উফ, তোমরা আজ কী সব রান্না করছো! গন্ধে তো মাতোয়ারা হয়ে যাচ্ছি। খিদেটা যেন ৪ গুণ বেড়ে গেল। তাড়াতাড়ি খেতে দাও তো আমায়। মেয়ের চঞ্চলতা দেখে সায়রা চৌধুরী হেসেই ফেললেন। বললেন, তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। তিয়াশা ফুরফুরে মেজাজে টেবিলের দিকে পা বাড়াতেই মাহিমা চৌধুরী পেছন থেকে ডাক দিলেন, তিয়াশা, একটু শোন তো মা। তিয়াশা থমকে দাঁড়িয়ে প্রশ্ন করল, কি বড় আম্মু, কিছু বলবে? মাহিমা চৌধুরী একটু গম্ভীর গলায় বললেন, হ্যাঁ রে, তুই যাওয়ার পথে কৌশিককে একটু ডেকে দিস তো। ছেলেটা সকাল থেকে না খেয়ে আছে, এখন অন্তত যেন নিচে আসে। হিমা চৌধুরীর এই অনুরোধ তিয়াশার কাছে যেন মেঘনা চাইতে বৃষ্টির মতো। কৌশিকের কাছে যাওয়ার কোনো একটা বাহানায় সে সবসময় মনে মনে খুঁজে বেড়ায়। বড় আম্মার এই হুকুম তার সেই সুযোগটা করে দিল। ঠোঁটের কোণে একচিলতে দুষ্টুমি ভরা হাসি চেপে তিয়াশা উত্তর দিল, আচ্ছা বড় আম্মু, আমি এখনই যাচ্ছি। এই বলে তিয়াশা অত্যন্ত উৎফুল্ল মনে গুনগুন করতে করতে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এদিকে কৌশিক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। গতরাতে সেই অশান্ত চিন্তা, মনের ওপর চেপে থাকা তীব্র চাপ, আর একটার পর একটা সিগারেট পুড়িয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা, সব মিলিয়ে তার শরীর আজ যেন ভেঙে পড়েছে। খাটের উপর সে এক প্রকার অসাড় হয়ে পড়ে আছে। দু চোখ শক্ত করে বোঝা, কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। বিছানার পাশে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের খালি প্যাকেট আর একটি ভাঙা লাইটার। ঘরের বন্ধ বাতাসে বাসি নিকোটিনের কটু গন্ধ গুমোট হয়ে আছে। মনে হচ্ছে সেই বিষাক্ত ধোঁয়ায় যেন ঘরের প্রতিটি কোণ শ্বাসরুদ্ধ করে রেখেছে। তিয়াশা পা টিপে টিপে কৌশিকের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় আলতো করে কয়েকবার টোকা দিয়ে মৃদু স্বরে ডাকলো, কিন্তু ভেতরে কোনো সাড়া শব্দ নেই। সাড়া না পেয়ে তিয়াশা এবার কণ্ঠস্বর জড়িয়ে ডাকলো, কৌশিক ভাই, ও কৌশিক ভাই, ঘুম থেকে ওঠো। বড় আম্মু তোমাকে নিচে যেতে বলেছে। তবুও কোনো উত্তর এলো না। তিয়াশা এবার কিছুটা বিরক্ত আর খানিকটা জেদ নিয়ে দরজায় সজোরে করাঘাত শুরু করলো। তার চিৎকার আর মুহুর্মুহু কড়া নাড়ার শব্দে যেন গোটা করিডোর কেঁপে উঠল। এত তীব্র শব্দে কৌশিকের ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। সে এক লাফ দিয়ে বিছানায় উঠে বসলো, কিন্তু রাতভর অতিরিক্ত ধূমপানের প্রভাবে মাথাটা মুহূর্তেই চক্কর দিয়ে উঠল। মনে হলো যেন মস্তিষ্কের ভেতর কেউ হাতুড়ি পিটছে। উঠে দাঁড়াতে গিয়েও টাল সামলাতে না পেরে সে আবার বিছানায় ধপাস করে হেলে পড়ল। বাইরে তিয়াশা তখনও থামেনি, সমানে ডেকে চলেছে। মাথায় যন্ত্রণা, তিয়াশার এই অবান্তর চিৎকারে কৌশিক চরম বিরক্ত হলো। রাগান্বিত কর্কশ স্বরে সে ভেতর থেকে চিৎকার করে উঠল, কি হয়েছে তোর? এত জোরে চেঁচাচ্ছিস কেন তিয়াশা? তিয়াশা ওপাশ থেকে ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, কতবার ডাকলাম, আর এখন কয়টা বাজে খেয়াল আছে তোমার? বড় আম্মু নিচে রাখছে, তাড়াতাড়ি এসো। এই বলে তিয়াশা গটগট করে সেখান থেকে চলে গেল। কৌশিক দুই হাতের তালু দিয়ে নিজের ভারী হয়ে থাকা মাথাটা চেপে ধরল। কৌশিক নিজেকে কিছুটা সামলে নিয়ে বিছানার মাথার দিকে বালিশ ঠেস দিয়ে ধপাস করে বসে পড়ল। পাশে রাখা সাইড টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে সময়ের দিকে তাকাতেই তার দুই ভ্রু কুঁচকে উপরে উঠে গেল।
মাত্র 1টা বাজে আর এই মেয়েটা এমন চিৎকার জুড়ে দিল যেন দুনিয়া উল্টে গেছে। একদম কানের 12টা বাজিয়ে দিল। ফাজিল মেয়ে কোথাকার। নিজের উপর জমে থাকা রাগটা তিয়াসের উপর ঝেড়ে সে বিছানা ছাড়ল। ওয়ার্ড্রোব থেকে তোয়ালেটা বের করে কাঁধে ফেলে গুমোট ঘরের সব জানালা খুলে দিয়ে সোজা শাওয়ার নিতে ঢুকলো। বেশ কিছুক্ষণ পর শাওয়ার সেরে ভেজা চুল মুছতে মুছতে বের হয়ে এলো সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত চেহারাটা একবার দেখলো। আলমারি থেকে একটা কালো গাবার্ডিং প্যান্ট আর ধবধবে সাদা শার্ট বের করে দ্রুত গায়ে জড়িয়ে নিল। ভেজা চুলগুলো হাত দিয়ে একবার ঠিকঠাক করে নিয়ে সাইড টেবিল থেকে ঘড়িটা কবজিতে পরে নিল। পরিপাটি হয়ে অবশেষে নিজের ঘর থেকে বেরিয়ে এলো কৌশিক। সিঁড়ি দিয়ে কৌশিকের ধীর পায়ে নিচে নামার শব্দ ডাইনিং রুম পর্যন্ত পৌঁছে গেল। নিচে তখন সবাই খাবার টেবিলে বসে পড়েছে। হরেক রকম রান্নায় মমা গন্ধে গোটা ঘর তখন উৎসব মুখর। কৌশিককে দেখা মাত্রই মাহিমা চৌধুরী একটু টিপ্পনি কেটে বলে উঠলেন, এখন ঘুম থেকে ওঠার সময় হলো চৌধুরী মশাই। খাওয়া দাওয়া শিখেই তুলে দিয়ে সারাদিন রাত ঘুমিয়ে কাটালেই কি চলবে? কৌশিক কিঞ্চিত বিরক্ত মুখে টেবিলের এক কোণে চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। গলাটা একবার ঝেড়ে নিয়ে শান্ত স্বরে সাফাই দিল, আসলে মা রাতে একটু দরকারি কাজ ছিল, ওটা শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। আচ্ছা ওইসব কৈফিয়ত পরে হবে, আগে আমায় কিছু খেতে দাও। মাহিমা চৌধুরী ছেলের ক্ষুধার্ত মুখ দেখে মৃদু হাসলেন। সস্নেহে বললেন, খিদে তো পাবেই, সকাল থেকে তো দানা পানি কিছু পেটে পড়েনি, সব রান্না করাই আছে, আমি এখনই বেড়ে দিচ্ছি। ডাইনিং টেবিলে সবাই তখন আহারে মগ্ন। থালা বাসনের টুংটাং শব্দের মাঝে সাহেরা চৌধুরী হাতের জলের গ্লাসটা নামিয়ে রেখে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলেন, ভাবি বড় অপারা কি ঠিকঠাক পৌঁছে গেছেন? একবার ফোন করে জেনে নিলে ভালো হতো না? মাহিমা চৌধুরী ভাতের ডিশটা এগিয়ে দিতে দিতে উত্তর দিলেন, হ্যাঁ ফোন করেছিলাম, ওরা তো আরও 1 ঘন্টা আগেই বাসায় পৌঁছে গেছে। কৌশিক এতক্ষণ নিবিষ্ট মনে চামচ দিয়ে খাবার নাড়াচাড়া করছিল। ফুপুর চলে যাওয়ার খবরটা কানে যেতেই সে থমকে গেল। হাতের চামচটা প্লেটে স্থির হয়ে রইল। সে অবাক হয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে আচমকা বলে উঠল, মা ফুফু কি চলে গেছেন? মাহিমা চৌধুরী স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ ভোরেই চলে গেলেন তারা। যাওয়ার সময় তোর ফুফু তোর ঘরে গিয়েছিল বিদায় দিতে, কিন্তু তুই তখন অঘরে ঘুমাচ্ছিলি বলে আর ডাকেনি। কথাটা শোনা মাত্রই কৌশিকের গলার কাছে খাবার আটকে গেল। অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে প্রায় বিমূঢ় হয়ে সে বলে উঠল, কি বলছো মা? ফুফু তো বলেছিলেন অন্তত 1 সপ্তাহ থাকবেন, মাত্র 2 দিনও পার হলো না, এর মধ্যে এত তাড়াহুড়ো করে চলে যাওয়ার মানে কি? মাহিমা চৌধুরী নির্লিপ্তভাবে উত্তর দিলেন, সেটা তো আমি জানি না বাবা, যাওয়ার সময় শুধু বললেন জরুরি কিছু কাজ পড়ে গেছে, এর বাইরে তো আর কিছু বলেননি কেউ। কৌশিকের মুখে তখন বিরক্তির কালো মেঘ জমেছে। ভেতরে ভেতরে এক তীব্র রাগে তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। সে নিজের মনেই দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, এটা নিশ্চিত মায়ের কাজ, কতদিন পালাবি তুই আমার থেকে? কৌশিক নামটা তোর ভাগ্যের পাতায় খোদাই হয়ে গেছে, পালাবি কোথায়? শেষ পর্যন্ত তোকে এই কৌশিক নীর চৌধুরীর কাছেই ফিরে আসতে হবে, আমার কাছে তোকে ধরা দিতে হবে সুইটহার্ট, এত সহজে তোকে আমি ছাড়ছি না। পরক্ষণে কৌশিক প্লেটে পড়ে থাকা অর্ধেক খাবার ফেলে রেখে চেয়ারটা সশব্দে পিছিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন একরোখা জেদ। সে দ্রুত পায়ে বাইরের দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিমা চৌধুরী ছেলের এমন আচরণে যার পরনায় বিস্মিত হয়ে ডাক দিলেন, কি হলো কৌশিক, না খেয়ে কোথায় যাচ্ছিস? কৌশিক একবার পেছন ফিরে তাকালো। তার চোয়াল শক্ত, গম্ভীর স্বরে জবাব দিল, না মা আর খাবো না, পেট ভরে গেছে আমার। সে কি, কিছুই তো মুখে দিলি না, তা যাচ্ছিস কোথায়? মাহিমা চৌধুরীর প্রশ্নে এক মুহূর্ত দেরি না করে কৌশিক উত্তর দিল, ফুফুদের বাসায়। আর কোনো কথা না বাড়িয়ে সে হনহন করে বাইরের দরজার দিকে পা বাড়ালো। সোজা গ্যারেজে গিয়ে নিজের গাড়ির চাবি হাতে নিল। তীব্র গর্জনে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে সে ঝড়ের বেগে বেরিয়ে পড়ল। তার গন্তব্য এখন একটাই, আর সেটা হলো মায়া। পড়ন্ত বিকেলের সেই মায়াবী সময় শহরের আকাশ জুড়ে তখন গাঢ় কমলা আর লালচে আভার মাখামাখি। উঁচু দালানের আড়ালে সূর্যটা ঢলে পড়তেই ব্যস্ত রাস্তার হর্নের শব্দ আর ধুলোর ওড়াউড়ি যেন এক ম্লান ছায়ায় ঢাকা পড়ে গেছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে শহরটা যখন ধীর লয়ে রাতের প্রস্তুতির জন্য নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে পাটোয়ারি বাড়ির ছাদে। সেই স্নিগ্ধ বিকেলে ছাদে একা বসে আছে মায়া, ধবধবে সাদা সোফায় শরীরটা এলিয়ে দিয়ে সে যেন আকাশের বিশালতায় নিজেকে সঁপে দিয়েছে। বাড়ি ফেরার পর শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া সেরে ভেজা চুল শুকাতে ছাদে এসেছিল সে।
কিন্তু শরতের এই শেষ বিকেলে আকাশ আরও হিমেল হওয়ার পরশ তাকে আর নিচে নামতে দিল না। আকাশটাও যেন একরাশ মুগ্ধতা নিয়ে মায়ের অপেক্ষাতেই ছিল। বাতাসের মৃদু দোলা মায়ের কানের কাছে ফিসফিস করে গান গেয়ে যাচ্ছে। মায়া জন্মগতভাবে প্রকৃতিপ্রেমী, চোখ বুজে আকাশের দিকে মুখ তুলে সে মুগ্ধ স্বরে বিড়বিড় করে উঠল, কি অপরূপ তুমি প্রকৃতি! তোমার এই শান্ত হওয়া, তোমার আদিগন্ত সৌন্দর্য, সবই যেন এক জাদুকরী ঘোর। ইস, কেউ যদি আমায় এই পুরো পৃথিবীটা ঘুরিয়ে দেখাতো! আমি তোমার প্রতিটি রূপ খুব কাছ থেকে দেখতে চাই, ছুঁয়ে দেখতে চাই তোমার এই স্নিগ্ধতাকে। কথাগুলো বলতে বলতে মায়া এক গভীর আচ্ছন্নতায় ডুবে গেল। বিকেলের সেই নরম রোদ আর বাতাসের শীতল স্পর্শে তার ক্লান্ত চোখের পাতাগুলো একসময় বুঝে এলো প্রকৃতি অমোঘ মায়ায় আচ্ছন্ন হয়ে। মায়া সেই সাদের সোফাতেই নিঃশব্দে গভীর ঘুমে তলিয়ে গেল। সে জানলই না শহরের অন্য প্রান্ত থেকে এক অশান্ত ঝড় তার এই শান্ত ঘুমের ব্যাঘাত ঘটাতে ঝড়ের গতিতে ছুটে আসছে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আকাশে বিশাল বুক জুড়ে নেমে এলো কালো মেঘের ঘন আস্তরণ। যেন নিপুণ কোনো শিল্পী পরম যত্নে গাঢ় ছায়া এঁকে দিয়েছেন। চারপাশে বইছে মাতাল হাওয়া, আর থেকে থেকেই মেঘের মৃদু গর্জন জানান দিচ্ছে এক আসন্ন প্রলয়ের। ছাদের এক কোণে সোফায় তখনও গভীর ঘুমে আচ্ছন্ন মায়া। বাতাসের তোড়ে গাছের পাতাগুলো কাঁপতে শুরু করেছে, যেন এই মুহূর্তেই আকাশের বাঁধ ভেঙে বৃষ্টি নেমে আসবে। হঠাৎ দূরে কোথাও বজ্রপাতের ক্ষীণ শব্দে তন্দা ভেঙে গেল মায়ার। চোখ মেলতেই এক অপ্রার্থিব দৃশ্য তার নজরে এলো। আকাশ কালো মেঘে ঢাকা, চারিদিকে এক অদ্ভুত স্তব্ধতা, কেবল বাতাসের দীর্ঘশ্বাস কানে বাজছে। পাখিরা ডানা ঝাপটে অস্থির হয়ে ফিরছে আপন নীড়ে। রাস্তায় মানুষজনও তড়িঘড়ি করে গুছিয়ে নিচ্ছে তাদের কাজ। ঠিক সেই মুহূর্তেই আকাশে ঝরল প্রথম বৃষ্টির ফোঁটা। সেই শীতল পরশে মায়ের শরীরটা একবার কেঁপে উঠল। অবচেতন মনে দোলা দিয়ে গেল এক অচেনা অনুভূতি। বৃষ্টির এই আকুলতায় কারোর খুব কাছাকাছি যাওয়ার এক তীব্র তৃষ্ণা অনুভব করল সে। চোখ বুজতেই মনের আয়নায় ভেসে উঠল কৌশিকের সেই নেশাতুর মুখশ্রী। মায়া ঘাবড়ে গেল। নিজের অনুভূতির সাগরে ডুব দিতে গিয়েও অতীতের ক্ষতগুলোর কথা মনে করে শিউরে উঠল সে। তৎক্ষণাৎ চোখ মেলে ছাদের রেলিং দিয়ে নিচে তাকাতেই মায়ের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বাড়ির পেছনের দিকটা থেকে, এখান থেকে স্পষ্ট দেখা যায়, সেখানে কালো প্যান্ট আর সাদা শার্টে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। মায়া থমকে গেল। এ কি তার মনের কোনো ভ্রম, নাকি কোনো মায়াবী কল্পনা? নিজের চোখ দুটো দুহাতে রোগড়ে নিয়ে আবারও তাকালো সে। না, ভুল নয়, এ তো স্বয়ং কৌশিক ভাই। বৃষ্টির পানিতে কৌশিকের চোখের পাপড়িগুলো ভিজে ভারী হয়ে আছে, তবু তার সেই নির্বিশেষ ও তীক্ষ্ণ দৃষ্টি কেবল মায়ের উপরই স্থির। মায়া কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর এক অজানা ঝোঁকে তড়িঘড়ি করে ছাদ থেকে নিচে ছুটে গেল সে। বাড়ির পেছনে নির্জন স্থানে গিয়ে সত্যি থমকে দাঁড়ালো মায়া। কৌশিক ভাই সত্যি এসেছে! অবিশ্বাস্য চোখ ভরা বিস্ময় নিয়ে চেয়ে রইল সে। কৌশিক ধীর পায়ে এক পা দুপা করে মায়ের দিকে এগিয়ে আসছে। বৃষ্টির ধারায় দুজনে এখন পুরোপুরি সিক্ত, তবুও সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। দুজনার মাঝে মাত্র এক হাত দূরত্ব, অথচ সেই সামান্য ফাঁকাটুকু যেন এক চৌম্বকীয় টানে তাদের আরো কাছে টেনে আনছে। কিছুক্ষণ তারা কেবল একে অপরের চোখে গভীরে হারিয়ে রইল। বৃষ্টি স্নাত সেই নিস্তব্ধতায় হঠাৎ কৌশিকের সেই নেশাগ্রস্ত ও গম্ভীর কণ্ঠস্বর গমগম করে উঠল, সুইট হার্ট। শব্দটা মায়ার কানে পৌঁছাতেই সে যেন আকাশ থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ল। কৌশিকের মুখে এই ডাক আর তার ওই কণ্ঠস্বর, মায়ের সারা শরীর যেন এক বিদ্যুৎ তরঙ্গে কেঁপে উঠল। হৃদস্পন্দনের গতি আজ সব সীমানা ছাড়িয়ে গেল।